তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে একটি লাল কার্ড দেখিয়ে দিয়েছিলেন। আমরা এটা আগে থেকেই জানি, ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন মাইক্রো ক্রেডিট গাই। উনি আবার ওই নোবেল ইউনূসও বলেন না, মোহাম্মদ ইউনূসও বলেন না, উনি বলেন ওই মাইক্রো ক্রেডিট গাই। সেই মাইক্রো ক্রেডিট গাইয়ের সাথে তিনি কোন রকমের সলা পরামর্শ, আলোচনা, গণতন্ত্র কি আকাশে আছে না বাতাসে আছে, নাকি গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, এইসব কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাননি। ডক্টর ইউনূস 104 সদস্যের একটি লট বহন নিয়ে আমেরিকাতে গিয়েছেন। উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করা। এবং এটা এখন না, বহু বছর থেকে বাংলাদেশের জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে প্রতি বছরই বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আমেরিকাতে এই অধিবেশনে সেপ্টেম্বর অক্টোবরে যেয়ে থাকেন। তো এবারও গিয়েছেন। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বা খালেদা জিয়ার সময়ে বিশাল বাহিনী নিয়ে সরকার প্রধানরা বা রাষ্ট্রপ্রধানরা আমেরিকাতে যেতেন। তো এটা নিয়ে আমরা বহু সমালোচনা শুনেছি বুদ্ধিজীবীদের, বাংলাদেশের পত্রিকায়, বাংলাদেশের নিউজ মিডিয়ায়, বাংলাদেশের টেলিভিশনে। তখন বলা হতো যে কেন রাষ্ট্রের টাকা অপচয় করে আমেরিকাতে এত বড় বাহিনী নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এবার ডক্টর ইউনূসের কোনো রাজনীতি নেই, কোনো দল নেই, কোনো পার্টি নেই। তিনি একজন দল নিরপেক্ষ সজ্জন ব্যক্তি বলে সবাই মনে করতেন। তিনি 160 সদস্য নিয়ে গেলেন কেন? এ নিয়ে কিন্তু বাংলাদেশের পত্রিকায়, বাংলাদেশের রেডিও টেলিভিশনে কিন্তু শোরগোল নেই। দু একটি ব্যতিক্রম ছাড়া কেউ কথাও তুলছেন না। এখন সে বিষয়টি আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয়টি হলো আমেরিকাতে যাওয়ার পর ডক্টর ইউনূসের যে অবজেক্টিভটি ছিল, সেই অবজেক্টিভটি ছিল মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনোভাবে সাইডলাইনে হলেও একটি আলোচনা করা, একটি সভা করা। সেই সিদ্ধান্তটি তার মনে মনে নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু বিধিবা আমেরিকাতে যাওয়ার পর তিনি ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের পাওয়ারফুল কোনো মিনিস্টারের সাথেও একটি অ্যাপয়েন্টমেন্ট পাননি যে তিনি একটি দ্বিপক্ষীয় কোনো আলোচনা করবেন, কোনো বিষয় নিয়ে ডিসকাশন করবেন। সেই সুযোগটি ডক্টর ইউনূসের হয়নি। তিনি একটি ছবি পোস্ট করেছেন, সেটি অনেকেই ফেক বলেছে, কিন্তু আমি সেটিকে ফেক বলতে চাই না। কারণ হচ্ছে প্রতি বছর আমেরিকার ট্রেডিশন অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যখন চলে, তখন পৃথিবীর 193টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধিরা আসেন এবং আমেরিকা রাষ্ট্র হিসেবে, হোস্ট কান্ট্রি হিসেবে সকল রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। সেই আয়োজনে অথবা একটি ডিনারের আয়োজন করেন। সেই আয়োজনে সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান উপস্থিত থাকেন এবং ডক্টর ইউনূসও তাদেরই একজন। এবং সবাই ওখানে একটি মঞ্চ করা থাকে, সেই মঞ্চে পালাক্রমে বিভিন্ন লোক ছবি তোলেন। ডক্টর ইউনূস যদি সেরকম একটি ছবি তোলেন, এটাতে বিচিত্র হওয়ার, অবাক হওয়ার কিছু নেই। তুলতেও পারেন, নাও তুলতে পারেন। কিন্তু মূল কথাটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা অর্থমন্ত্রীর সাথে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি, তাদের সাথে তিনি যদি একটি দ্বিপক্ষীয় আলোচনা 10 মিনিটের জন্য করতে পারতেন, তাহলে বাংলাদেশের রেডিও টেলিভিশন যেই তার দালাল চাটুকার যে পত্রিকাগুলো আছে, সেগুলো তাটা মাথায় নিয়ে নাচত। কিন্তু তিনি সেটা পারেননি। কেন পারেননি? এই মূল প্রশ্নটা, আমার আলোচনার মূল কথাটাই হচ্ছে তিনি কেন পারেননি। তার না পারার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি, নরেন্দ্র মোদি, তারা বন্ধু হলো, তাদের মধ্যে এখন একটি অভিমান পর্ব চলছে। কিন্তু অভিমান পর্ব চলুক আর বন্ধুত্বে সিট ধরুক, যত কিছুই হোক, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে, বাংলাদেশ সম্পর্কে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার এই প্রেসিডেন্ট ভারতের
একটি গ্রিন সিগন্যাল নিয়ে নেন আগে। আমরা যেটা জানতে পেরেছি কূটনীতিক সূত্রের বরাত দিয়ে, আমরা যে খবরটি পেয়েছি, যখনই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশি লবিরা আলোচনা করেছেন পাকিস্তানের মাধ্যমে যে ডক্টর ইউনূসের সাথে যেন একটি সাক্ষাৎ হয়, আমেরিকার সাথে যখন এই সিগন্যালটি আমেরিকার পররাষ্ট্র দপ্তর চেয়েছিল, তখন ভারতের পক্ষ থেকে তাদের অনিচ্ছার কথা সরাসরিভাবে ডোনাল্ড ট্রাম্পের দপ্তরকে জানিয়ে দেওয়া হয়, আমেরিকান পররাষ্ট্র দপ্তরকে জানিয়ে দেওয়া হয়, যার কারণে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অথবা সাইড লাইনে কোনো আলোচনায় ডক্টর ইউনূসের সাথে রাজি হননি। এক, দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি টেলিফোন আলোচনা করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, সেটিতেও ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রণালয়, ডোনাল্ড ট্রাম্পের অফিস রাজি হয়নি। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, ডোনাল্ড ট্রাম্পের যে দপ্তর, সেই দপ্তরের কোনো মন্ত্রী, কোনো পার্লামেন্ট মেম্বার, মানে যারা ডোনাল্ড ট্রাম্পের কাছে, অর্থাৎ সিনেট সদস্য যারা ডোনাল্ড ট্রাম্পের দলের এবং ক্লোজ, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা কিন্তু ডক্টর ইউনূসকে কোনো সাক্ষাৎ দেননি। তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে একটি লাল কার্ড দেখিয়ে দিয়েছিলেন। আমরা এটা আগে থেকেই জানি, ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন মাইক্রো ক্রেডিট গাই। উনি আবার ওই নোবেল ইউনূসও বলেন না, মোহাম্মদ ইউনূসও বলেন না, উনি বলেন ওই মাইক্রো ক্রেডিট গাই। সেই মাইক্রো ক্রেডিট গাইয়ের সাথে তিনি কোন রকমের সলা পরামর্শ, আলোচনা, গণতন্ত্র কি আকাশে আছে না বাতাসে আছে, নাকি গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, এইসব কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাননি। এখন এই বিষয়টি কি নতুন? না, এই বিষয়টি নতুন নয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে, বিশেষ করে বাংলাদেশের বিষয়ে, যে আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া, কানাডা, এইসব রাষ্ট্র সবসময় কেন ভারতকে গুরুত্ব দেয়, এটার আরো কিছু নজির আপনি দেখেন। 2008 সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন এর কিছুদিন পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আসলেন। যখন লন্ডনে আসেন, তখন ডেভিড ক্যামেরন, এটা 12 বা 13 সালের কথা, এরকম করে একটা সময়, ডেভিড ক্যামেরন তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার। তো প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন এই ব্রিটেনে আসেন, তখন এই ডেভিড ক্যামেরনের সাথে তার একটি পূর্ব নির্ধারিত হাফ এন আওয়ারের একটি শিডিউল মিটিং ছিল। তো ইন্ডিয়ান যে দপ্তর, ইন্ডিয়ান যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা ব্রিটেনের সাথে একটা আলোচনা করে বলে আমরা শুনেছি। সেই আলোচনার পর তারা ব্রিটেনকে জানায় যে বিএনপির এই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য, আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সন্ত্রাসবাদীকে উৎসাহ দেওয়ার জন্য পাকিস্তানের মাধ্যমে এবং চায়নার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 10টা অস্ত্র এই ভারতে পাঠানোর জন্য আনা হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার কোনো ব্যবস্থা নেননি। তাই বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর সাথে ব্রিটেন কোনো দ্বিপক্ষীয় আলোচনা করুক বা তাকে কোনো শিডিউল দেয় ব্রিটেনের প্রাইম মিনিস্টার অথবা পররাষ্ট্রমন্ত্রী, সেটা ভারত ভালো চোখে দেখে না। যেহেতু ভারতের সাথে ব্রিটেনের মিলিয়ন বিলিয়ন পাউন্ডের লেনা দেনা, ব্যবসা বাণিজ্য, সেই জন্য ভারত এই অবস্থান নেওয়ার পর সেইবার এই ডেভিড ক্যামেরন তার সাথে আলোচনাটি পণ্ড করে দেন, অর্থাৎ উনি অন্য কাজ দেখিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। তার মানে এই ব্রিটেনে এসে বাংলাদেশের 2বারের সাবেক প্রধানমন্ত্রী বা 3বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শূন্য হাতে কোনো মিটিং না করে পরবর্তীতে তিনি আমেরিকায় যান। আমেরিকায় তখন বারাক ওবামা তখন সরকার চালাচ্ছিলেন। তো বারাক ওবামার সাথে তার একটি মিটিং হওয়ার কথা ছিল, আর যদি বারাক ওবামার সাথে না পারে, তাহলে
অ্যাটলিস্ট হিলারি ক্লিন্টন তখনকার পররাষ্ট্রমন্ত্রী তার সাথে একটি মিটিং করার কথা ছিল। কিন্তু আমেরিকাতে যাওয়ার পর এই আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ভারতীয় লবি যোগাযোগ করে যে বাংলাদেশে যে আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল তখন তিনি একটি রিপোর্ট করেছিলেন এই তারেক জিয়ার উপরে, মানে বিএনপি চেয়ারপারসনের ছেলে এবং বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে মিস্টার 10% নামে, এবং বলেছিলেন যে উনি আমেরিকার ইন্টারেস্টের জন্য পুরো ওয়ার্ল্ডে একটি নেগেটিভ চরিত্র। সেই জন্য আমেরিকা এই বার্তাটি আমেরিকাকে আবার মনে করিয়ে দিয়ে এই ইন্ডিয়ান লবি বললেন যে আপনারা এইরকম একজন মানুষ যাকে মানে যার নেতৃত্বে বিএনপি চলে, খালেদা জিয়া, তিনি তাকে বন্ধ করতে পারেন না। অর্থাৎ খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তারেক জিয়া তখনই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো ওঠে। এগুলো মনে করিয়ে দিয়ে ব্রিটেনের মতো আমেরিকাকে একটি নিউজ দেওয়া হয়, একটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি বার্তা দেওয়া হয় যে আমরা চাই না আমেরিকার সাথে আমাদের এত ভালো সম্পর্ক। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি যারা তালেবানি গোষ্ঠীকে সহায়তা করে, যারা জঙ্গিবাদকে সহযোগিতা করে, জঙ্গিবাদকে মূলত জামাতে ইসলামকে সহযোগিতা করে, আর তখন আমেরিকাতে জামাতকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখা হতো। তাই যেহেতু এই জামাতের সাথে বিএনপি যৌথভাবে কোয়ালিশন করে সবসময় চলে, তাদের সাথে যেন আমেরিকার প্রেসিডেন্ট যেন দেখা না করে, সেই জন্য বেগম খালেদা জিয়া আমেরিকাতে গিয়েও শূন্য হাতে তিনি ফিরে এসেছেন। আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ তিনি পাননি। তাহলে আপনারা খেয়াল করে দেখুন যে এটা নতুন কোনো ইতিহাস নয় যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের যে অবস্থান, কারণ হচ্ছে দেখেন পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না। এই পাকিস্তান এই লাদেনকে ধরে দেওয়ার জন্য বা লাদেনকে জায়গা না দেওয়ার জন্য আমেরিকার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়েছে, আর অন্যদিকে পাকিস্তান সেনানিবাসের পাশে অ্যাবোটাবাদে এই লাদেনকে তারা রক্ষণাবেক্ষণ করেছে। পরবর্তীতে আমেরিকার সিআইএর এজেন্টরা এসে, আমেরিকার সেনাবাহিনী এসে এই লাদেনকে পাকিস্তানে হত্যা করে। তারপর থেকে না, এর আগ থেকেই পাকিস্তানের প্রতি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশের সম্পর্ক আছে, নানান কারণে অনেক দেশের সাথে অনেক দেশের সম্পর্ক আছে, কিন্তু বিশ্বাসের যে জায়গা, এই জায়গাটি পাকিস্তানে নাই, অর্থাৎ পাকিস্তানকে বিশ্বাস করে না। অন্যদিকে চায়না আমেরিকাকে চ্যালেঞ্জ করে রাশিয়ার সাথে একটি মানে গ্লোবাল সুপার পাওয়ার। সেই কারণে ইন্ডিয়া একটি গণতন্ত্রপন্থী এবং বহুমত সহিষ্ণু, নানা ধর্মের বর্ণের মানুষ গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র পরিচালনা করে, যার জন্য আমেরিকা এবং ইউরোপ ভারতকে গুরুত্ব দেয়। সেই জন্য ভারত যখন কোনো কথা বলে, চায়না এবং পাকিস্তানের কথা মনে রেখে তারা তাদের বন্ধু হিসাবে ভারতের কথাই গ্রহণ করে এবং চায়নার কথা অথবা এই পাকিস্তানের কথা তারা শোনে না। অন্যদিকে বাংলাদেশের সাথে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে যেহেতু ভারতের সাথে একটি ভালো সম্পর্ক, এটা হিস্ট্রিক্যাল একটা সম্পর্ক, এই সম্পর্কটি কিন্তু ভারত, আমরা সম্পর্কটি তৈরি করেছি তা না, ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা সৃষ্টি করেছে, অর্জন করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। যারা মুক্তিযুদ্ধ বলে আজকে গর্ব করেন, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুর ব্যবস্থা ভারত করেছে, তাদের ট্রেনিং এর ব্যবস্থা, অস্ত্রের ব্যবস্থা করেছে, এবং যুদ্ধ পরবর্তী অতি অল্প সময়ের মধ্যে ভারত তার সেনাবাহিনী আমার স্বাধীন বাংলার ভূখণ্ড থেকে নিয়ে গেছে। ভারতের সাথে আমাদের দ্বিপক্ষীয় যত সমস্যা ছিল, কিছু নদী সমস্যা বাদ দিয়ে, আর মোস্ট অফ দা প্রবলেমস সলভ হচ্ছে দুই দেশের আলোচনার ভিত্তিতে। তাই এই ভারতকে বাংলাদেশ যদি গুরুত্ব না নেয়
এবং ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত বা বিএনপি বা যে কোনো দল যতদিন পর্যন্ত ভারতকে গুরুত্ব না দিবে, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না করবে, ততদিন পর্যন্ত তারা বহির্বিশ্বে মর্যাদা পাবে না। ঘরের ভিতরেও মানুষের জীবন বদলানো, অর্থনৈতিক চাকা বদলানো এবং মানুষের গণতান্ত্রিক যে সেন্টিমেন্ট এবং অসাম্প্রদায়িক যে চেতনা এবং বাঙালিত্ব এবং আমাদের কৃষ্টি এবং কালচারকে যে রক্ষা, এটা সম্ভব না। বর্তমানে বাংলাদেশে পাকিস্তানি দ্বারা যে রাজনীতি চলছে, আফগানিস্তানে যেভাবে প্রতিদিন যাওয়া হচ্ছে, বাংলাদেশে যেভাবে পাকিস্তানিরা মামার বাড়ির মতো, খালুর বাড়ির মতো সপ্তাহে সপ্তাহে আসা যাওয়া করছে, এতে কিন্তু পশ্চিমা বিশ্ব অলরেডি ধরেই নিয়েছে বাংলাদেশে একটি তালেবানি মৌলবাদী ধর্মাশ্রয়ী বিপ্লব বা আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে, যেটি সারা বিশ্বের জন্য একটি থ্রেট হয়ে দাঁড়াবে। এবং আমরা জানি না অদূর ভবিষ্যতে আমাদের এই সুন্দর বাংলাদেশে পুরো পৃথিবীর মারণাস্ত্র বর্ষণ করা হয় কিনা। আমরা সেটা থেকে মুক্তি চাই। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে বাঙালিত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট দেখিয়ে দেশ এবং জাতির স্বার্থে সবাই সোচ্চার হন। চল সমাবেশে আমি একটু যেহেতু বলছি গতকালের সমাবেশের কথা তখন আসলো, সেটার একটা কারণ হলো এবার সর্বসংখ্যক লোক কেন উপস্থিত হয়েছে। কারণটা হলো সবাই মনে করে যে আজ থেকে 50 বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু যে বিশ্ব দরবারে জাতিসংঘের সদর দপ্তরে এসে সর্বপ্রথম বাংলা ভাষায় বক্তব্য দিয়ে বাংলাদেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের কথা উল্লেখ করেছেন, তাদের জন্য দোয়া করে তাদের কথা বলে, তাদের আত্মত্যাগের কথা বলেছেন। তিনি 7.5 কোটি মানুষ কি 9 মাসে কি দুঃখ দুর্দশা ভেতর তারা অতিবাহিত করেছে তার কথা বলেছেন। 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে তাদের কথা বলেছেন। কিন্তু এখানে আমরা দেখলাম কি এবার 22 তারিখে যখন দেখলাম এই ডক্টর ইউনূস সাহেব সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল, যারা স্বাধীনতার বিপক্ষে যারা ছিল, যারা জাতীয় পতাকার বিপক্ষে ছিল, যারা জাতীয় সঙ্গীতের বিপক্ষে, সে জামাতে ইসলামের সাধারণ সম্পাদক উনি নিয়েছে। এই খবর যখন এখানকার প্রবাসী, শুধু আওয়ামী লীগ নয়, এখানকার প্রবাসীরা শোনার পর সবাই কিন্তু এটাকে বলছে এই কাজটি ডক্টর ইউনূস সাহেব যত কিছু বলুক না কেন এটা তিনি জাস্টিফাই করতে পারবেন না। কেন এই জামাতের লোকে নিয়ে উনি এই পবিত্র বিশ্ব দরবারকে কলঙ্কিত করলেন। আমাদের ওই দিনটা ছিল কলঙ্কিত দিন এবং 22 তারিখে কলঙ্ক শুরু হয়েছে এবং আমরা কলঙ্ক দিন হিসাবে 26শে সেপ্টেম্বর আমরা সেটাকে নির্ধারণ করি। এবং বিশ্বাস করবেন বিপুল ভাই, টেলিফোন শুরু করে আবেদনের 50 স্টেট, আমি কিন্তু অনেকের খবর দিতেও পারি নাই, কিন্তু তাদের নিজেদের খরচে নিজেদের ইচ্ছা এই সমাবেশের সঙ্গে সবচেয়ে বড় যেটা, যারা লাল বদর বলেন তাদেরও বহু সংখ্যক ছেলে পেলে আমাদের কালকে এই সমাবেশে এসেছে। এবং সর্বোপরি আমি যেটা বলবো, হিন্দু সম্প্রদায়ের এত সংখ্যক লোক আমাদের এই, আমি গত 15 বছর হলো সভাপতি করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিরোধী দলে আসার পরেও, বিরোধী দল বলছে না, গত 2 বছরে উনি নাই, এত বড় সমাবেশ আমি কোনোদিন দেখিনি, করতে পারি নাই। সবাই একই কথা, একই যে এই ডক্টর ইউনূসকে বিতাড়িত করা ছাড়া, এই ডক্টর ইউনূসকে তার জঙ্গি বাহিনীকে বিতাড়িত করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই। কিন্তু সেই সাথে সাথে যেটা বলি, কাল যে ঘটনাটি ঘটেছে আমরা এবং আপনারা সবাই দেখেছেন ভিডিওতে, কিভাবে আমার 2টা নেতাকে, একজন আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দিনে কতগুলো স্টেট আছে, তাদের কমিটি আছে, সেই ভার্জিনিয়া কমিটি সে সভাপতি, তাকে কিভাবে দেখেন, তাকে মবের মতো, মব কালচার যেটা বাংলাদেশ হচ্ছে, এবং ডক্টর ইউনূস তার মবদের দিয়ে তাকে কিভাবে আহত করেছে। এবং আছে ছাত্রলীগের হৃদয়, সে এখানে ছিল, তাকে কিভাবে এই জামাতির একটা ফলোয়ার্স তাকে কিভাবে আঘাত করতে হবে সেটা আমরা ভিডিওতে দেখেছে। আমি সেটা বলি যে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের যে মব কালচার সৃষ্টি করেছে না, উনি সাথে করে নিয়ে আমাদের নিউ ইয়র্ক আছে, আমেরিকাতে এসেছে, ওনার 3 দলকে সাথে নিয়ে এখানে মব কালচার করেছেন গতকাল। এবং সেটা প্রমাণ আমাকে দেখাতে হবে না, আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে আপনারা সবাই জানতে, এখানে আমাকে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে আবেদন রাখবো আপনাদের মধ্য দিয়ে, ডক্টর ইউনূস সাহেব আপনি কি দেখছেন কিভাবে, আর আপনি যাদের নিয়ে আমাদের হাতের কাছে তাদের পেয়েও আমরা কিন্তু কিছুই বলি নেই তাদের, আমরা কিছু করে, আমরা অনেক কিছু করতে পারি। আমরা গাড়ি থামায় ফেলেছিলাম
ফখরুল সাহেব, সেখানে সব নেতারা ছিল। আমরা অনেক কিছু, তখন কিন্তু পুলিশ ছিল 2-1 জন, এবং পুলিশ মানে ম্যাটার অফ ফ্যাক্ট পুলিশ আমাকে সহযোগিতা করেছে। তারপরে আমি তাদের বলেছিলাম যে লোকটি গাড়িতে যাচ্ছে সেই লোকটি আমার সেই দেশে 3,500 পুলিশকে নির্মম ভাবে হত্যা করেছে। একজন মহিলা, প্রেগনেন্ট মহিলাকে তারা মেরে ফেলেছে, 13 জন পুলিশকে মেরে পুড়িয়ে ফেলেছে, এবং তারা যারা মেরে ফেলেছে, যারা মেরেছে 3,500, তাদের কোনো বিচার করা যাবে না একটা ইনএমডি বিল দিয়ে। তার সেই নাই করা এই গাড়িতে, তখন পুলিশ এখন চুপ করে, ঠিক আছে, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আর এদেশে আইন যে আমরা গাড়ি টাচ করতে পারবো না, আমরা সেটা করি নাই। আমরা কিন্তু করতে পারতাম, গাড়ি গড়ি ভেঙে দেওয়া, আমরা যাতা করতে পারতাম, আমরা করি নাই। বাংলাদেশের জনগণের সম্মান, বঙ্গবন্ধুর যা আদর্শ তার সম্মানের দিকে লক্ষ্য রেখে আমরা সব কষ্ট, সব রক্ত খরচ চাই পড়ুন না কেন, আমার নেত্রী আজকে দেশের বাইরে, তাকে নির্মম ভাবে অপমান করে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, সব কিছু হজম করে আমরা একটা প্রচন্ড রাজনীতি আমরা করতে চাই, বাংলাদেশকে দেখাতে চাই, সারা বিশ্বকে দেখাতে চাই যে এত কিছু করার পরও আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি, এবং সে কাজটা পথে এখনো বাধা হয়ে চালিয়ে আছে ডক্টর ইউনূস এবং 3 দলের নেতারা যারা এখানে এসেছে। এই যে আক্তার, সে নিজে, সে একজন বিটিউ ভিসা এসেছে, সে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো অধিকার রাখে না। এদেশের আইনে সে এটা একটা দণ্ডনীয় অপরাধ, এবং তাকে এর বাসন দিতে হবে। এই দেশ তো একদিনই হয় না, সেই সমস্ত ব্যাপারে আইন ব্যবস্থা আমরা সে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং গতকাল যে পুলিশের সামনে যেগুলো পুলিশে অলরেডি কমপ্লেন সাবমিট করা হয়েছে, এবং এ দেশের আইন অনুযায়ী যে 2 জন আওয়ামী লীগ নেতা বা ছাত্র নেতাকে আহত করা হয়েছে, তারা হসপিটালে ছিল, কিছুক্ষণ আমি খবর পেলাম, আমি তাদের দেখা করতে চাচ্ছি, তাদের রিলিজ করেছেন। এবং সবকিছু মিলিয়ে আমরা যেহেতু একটা আইনের দেশে বাস করি, আইনের মধ্যে দিয়ে থাকবো। কিন্তু সেই যে কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে টাকা অবৈধভাবে আপনি যে অবৈধ, সেটা আপনার এই অধিবেশন প্রমাণ করেছে। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রের নেতাদের নিয়ে একটা মিটিং হয়েছে, সেখানে আপনাকে দাওয়াত করেনি। আপনি কি বোঝেন না যে আপনি বৈধ নন? এটা জিনিসটা কি আপনার মতো ল অ্যান্ড অর্ডারকে বুঝাই দিতে হবে? এটা তো একটা সেকেন্ড গ্রেডের আন্ডারস্ট্যান্ড যে আপনার অবস্থানটা কোথায়। অতএব আপনি বিবেচনা করে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব, আপনার উচিত, আপনি লবেল লড়িয়ে সারা বিশ্বের লোক আপনার, বিশ্বে আপনি পরিচিত, সবাই আপনাকে সব, কিন্তু আপনি বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছেন। প্রতিটা মুহূর্তে সেখানে হত্যাকাণ্ড, ধর্ষণ, কিসা করতেছে, জেলখানায় মানুষকে হত্যা করে হচ্ছে, জেল হাজতে নেতা কর্মীদের ডিম ছড়া হচ্ছে, পানি বোতল ছড়া। আপনি সেই সৃষ্টি করেছেন। এখনো আপনার সময় আছে, আপনার সুনাম এখনো সারা বিশ্বের কমে নাই। আমি মনে করি immediately you should resign and go back to Pakistan, because you don't belong to Bangladesh. এটুকু আমি বলে শেষ করতে আপাতত। একেবারে সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। আপনি বলছিলেন আক্তার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, এই নিয়ে আলোচনা করবো আপনার সঙ্গে, আসতেছি আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন শরীফ শাহাবুদ্দিন ভাই। শরীফ শাহাবুদ্দিন ভাই, এই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখলেন, অনেক কথা বললেন, দেশের পরিস্থিতি খুবই ভালো, শান্ত, দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব উন্নত, অনেক বিষয়ে কথা বললেন। আবার তার লোকজনই নিউ ইয়র্কে বা প্রতিবাদকারীদের উপর হামলা করলো। ইউনূস এবং তার সহযোগীরা এটা তো সন্ত্রাসের মাধ্যমে 5ই আগস্ট একটা সন্ত্রাসের যুব কাস্টের যে একটা সুন্দর দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র বলি হয়ে গেছে, এটা তো একেবারে প্রমাণিত। তো এরা সন্ত্রাসটাই ভালো বোঝে, এদের মজ্জাগত সন্ত্রাসবাদ। তো এরা কি করে নাই, এই যাদের উপরে ভর করে উনি এখন দেশ চালাচ্ছেন, পরিচালনা করছেন অবৈধভাবে। তো উনি যেমন সিদ্দিক ভাই বললেন, উনি নিজে বুঝেন না যে উনি অবৈধ। উনি তো বহুবার বলা হয়েছে যে উনি রাষ্ট্রপতি সন্তুষ্টির জন্য কাজ করবেন, তাছাড়া আর কোনো সংবিধানে তার কোনো নেই, আর কোনো ব্যাখ্যা নেই এটার, যে অ্যাডভাইজারদের। তো উনি কি করছেন, উনি কি না করছেন, কি না করছেন, উনি দেশটাই তো বিক্রি করে দিলেন। উনি এখন এমন একটা স্তরে দেশটাকে নিয়ে গেছে যেখানে গৃহযুদ্ধ হবে। ওনার এই সিদ্ধান্ত, দেশ বিক্রির সিদ্ধান্ত, করিডোর দেওয়া, বন্দরের কথা নিজে কিন্তু বক্তৃতায় বলছে যে 28%
ইনকাম বৃদ্ধি হয়েছে এই এই এক বছরে। যেখানে ইনকাম, তাইলে বন্দর দিতে হবে কেন? তাহলে বন্দর কেন দিতে হবে? যেটা লজিং কনসার্ন, যে বন্দর চলে না সেখানে বিদেশিদের এক্সপার্টদের এনে সেখানে আরো সচল করে তুললো, সেটা হতে পারে। কিন্তু আমার সবচেয়ে কভেটেড, সবচেয়ে একটা প্রফিটেবল কনসার্ন আমি দিয়ে দেবো বিদেশিদের কাছে। এটা তো আসলে তো এই বন্দর তো দেওয়া না, এখানে ফ্রি অ্যাক্সেস সকল প্রকার এই যুদ্ধের বিষয়, যুদ্ধের যে আর্মামেন্ট আছে এগুলো সব মিলে যে সহজে আসতে পারে, বন্দর ইউজ করতে পারে। বাংলাদেশটা যে একটা প্রক্সি ওয়ারের ভিতরে উনি ঢুকাই দিয়েছেন, এই কথাটা উনি নিজে খুব ভালো করে জানেন, জেনে শুনেই করছেন, এটা ওনার অ্যাসাইনমেন্ট ছিল, উনি সেটা করছেন। তো এই লোকটা, এখানে একটা কথা আছে, উনি একজন শিক্ষক, শিক্ষক এবং ডাক্তার এরা যদি অপকর্ম করে তাহলে বুঝতে হবে দেশ একটা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই কথাটা কিন্তু আমার না, এটা ইমাম গাজ্জালির কথা, যে দেশের শিক্ষক এবং ডাক্তার এরা যদি অপকর্ম করে, এরা যদি ইমোরাল হয় তাহলে ওই দেশ আর থাকে না। উনি একজন শিক্ষক হয়ে উনি কি না করছেন, ওনার ছাত্র, এই দেশের ছাত্র ছাত্রীদের কি অবস্থা, বাংলাদেশের ছাত্রীরা তো ইউনিভার্সিটি কলেজে তাদেরকে, তাদের উপর যা চলছে, গাছে ঝুলাইয়া মেয়েদেরকে পিটাচ্ছে, নারী নির্যাতন, নারী ধর্ষণ, তারপরে আপনার যে মানবতার যে বিপর্যয়, যে এটা তো মানে পৃথিবীর সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। সেই সাব সাহারান কান্ট্রিতে যে সব ঘটনা ঘটে, সেই সব জায়গার ঘটনার চাইতো বাংলাদেশে আরো ওয়ার্স্ট সিচুয়েশন ফেস করতেছে বাংলাদেশের মানুষ। তার নেতৃত্বে সে বুঝে না কি করতেছে। এই লোকটা একজন শিক্ষক, একজন শিক্ষিত, একজন নোবেল লরেট, সে কিভাবে, তার মনে কি একবারও মনে হয় না যে আমি পৃথিবীর সবচেয়ে বড় একটা পুরস্কার পেলাম, সারা পৃথিবী আমাকে সম্মান করে, তো আমি কেন এই অপকর্মগুলো করছি, আমি কেন নারী ধর্ষণ হচ্ছে, মানুষ খুন হচ্ছে, জঙ্গি জিহাদিদের নিয়ে উনি কেন চলছেন, উনি কেন দেশটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিলেন, এটা উনি একবারও তার কি মনে হয় না যে সে এই কাজটা কি করছে, সে একটা দেশ নিয়ে খেলা করছে, দেশ বিক্রি করে দিল। এটা তো কে না জানে, বাংলাদেশের সাধারণ মানুষ, রাস্তার মানুষ এখন বলে যে সে কি করছে। তো এই কাজগুলো, তার এই অপকর্মগুলো সে যখন ডেলিভারেটলি করে কেউ, তখন তার আর বোঝার শক্তি থাকে না, কেউ বুঝাইলেও সে বোঝে না। এটাই হচ্ছে ইউনূসের ব্যাপার। নিউ ইয়র্কে গিয়া আমরা তো সবসময় দেখছি, ফলো করতেছি, নিউ ইয়র্কে যে সিদ্দিক ভাই বললেন স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ, এবং এটা ফেস্টিভ মুড নিছে, ইউনূসকে প্রতিহত করার জন্য এটা ফেস্টিভ্যাল হয়ে গেছে। সারা পৃথিবীর থেকে, সারা আমেরিকা থেকে মানুষ এসে স্বতঃস্ফূর্ত ভাবে এইরকম স্পন্টেনিটি আমি কখনো দেখিনি, সিদ্দিক ভাইও দেখেননি, যে এত যে অনেক বড় বড় সমাবেশ হয়েছে, কিন্তু এইরকম মানুষ, যে মানুষের ঘৃণার আগুন কিভাবে ছড়িয়ে পড়ছে তার উপরে, কিন্তু তার একটুও কিন্তু বুদ্ধি কিচ্ছু নাই। এখনো সে ষড়যন্ত্র করছে, এখনো নিউ ইয়র্কে বসে 700 কোটি টাকার বাজেট, সে এই টাকা দিয়ে কি করবে, সে লবিস্ট নিয়োগ করতেছে, সে আরো অনেক ষড়যন্ত্রের ভিতরে আছে। সে এখানে 10 দিন থাকবে, থেকে সাইফুল আমিন একটা কথা, সুন্দর কথা বলছে, হঠাৎ দেখবেন যে সে 2-1 দিনের ভিতর সে কোথাও নাই, তার ট্রেস করা যাচ্ছে না, তার কারণ সে গোপন তৎপরতায় সে লিপ্ত হবে। এটা একেবারে সাধারণ মানুষও বুঝে যে সে কি করছে। এখন সে এখনো যে 15 তারিখে ফেব্রুয়ারিতে নির্বাচন, এইটাও শেষ মুহূর্ত পর্যন্ত সে দিবে কিনা আই মিন ডাউট, একেবারে যথেষ্ট সন্দেহ আছে। সে যে কোনো মুহূর্তে যে কোনো খেলা খেলতে পারে, এবং এই নির্বাচন না হলেই তার কাছে মজা। উনি দেশে তো বিভিন্ন সময় বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে, কোনো ইয়ে নাই। কালকের ভাষণে উনি বলছেন আমরা প্রস্তুতি নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনে। কোনটা সঠিক, আসলে হতেই হবে সঠিক নাকি প্রস্তুতি নিচ্ছি? এটাই হচ্ছে লাস্ট মুহূর্ত পর্যন্ত মানুষকে ধোকা দিবে, এই বিএনপিকেও ধোকা দিবে সে। তো একবার তার হচ্ছে কি, একটা এই বাংলাদেশটা ডিস্টাবলাইজ থাকুক, তখন সে
এনিহাউ টিকে থাকতে পারবে। তার হচ্ছে সে অবৈধ হিসেবে, সে তো তার নোবেল লরেট হিসেবে বলা উচিত ছিল যে না, এই অবৈধ কাজ আমি করতে পারবো না, যেটা সংবিধান আমাকে পারমিট করে না, আমি এই অ্যাডভাইজার দিতে পারবো না। যেমন আগের বার বলছিল যে আমাকে 10 বছরের জন্য যদি দেওয়া হয় তাহলে আমি ক্ষমতা নিতে রাজি আছি। এবার আর যে আমি অবৈধ, সে বুঝে না যে সংবিধান কি বলে। উনি বাংলাদেশের সংবিধান জানেন না, একজন নোবেল লরেট, একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি জানেন না সংবিধান কি, বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে, কি অধিকার আছে, কি সব প্রিরোগেটিভস আছে, এগুলো উনি বুঝেন না। তো উনি বুঝেন, সব কাজ বুঝে সুঝেই করেন। আপনার এই ইবলিস কিন্তু যা করে সব বুঝে সুঝেই করে সে, আর ইবলিস কখনো ফেরত আসে না, ইবলিস কখনো শুধরায় না। একেবারে সঙ্গে থাকুন। সিদ্দিক ভাই, আপনি প্রসঙ্গটা তুলছিলেন যে আক্তার হোসেনের বিরুদ্ধে অনেকেই জানতে চেয়েছেন, দর্শক অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা আক্তারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা, এই বিদেশি কর্তৃপক্ষ কিংবা এখানকার যে সিস্টেম আইনি যে এইটা আপনারা করছেন কিনা, এই যে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, গতকালকে যে আপনাদের দুইজন নেতাকর্মীর উপর হামলা হলো, এইটা উস্কানি দিচ্ছে নাকি কোনো একজন ইউটিউবার, আর তার বিরুদ্ধে আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা আগে জানতে চেয়েছিলেন। যদি আপনি একটু খোলাসা করে বলেন আপনারা আসলে লিগ্যাল কোনো ইয়েতে যাচ্ছেন কিনা। এদেশে কতগুলো নিয়ম রয়েছে আইনি। যখন দুটো জিনিসই আপনারা দেখেছেন, ফটো ভিডিওতে দেখেছেন যে কিভাবে প্রথম রাসেলকে, যে ভাইদিন স্টেট আওয়ামী লীগের সভাপতি, সে ভুল করে তাদের মানে আমাদের তো পাশাপাশি জায়গায় দিচ্ছে, আমাদের থেকে একটু দূরের ডিস্টেন্স, আমরা রাইট সাইডে ছিলাম, এরা লেফট সাইডে ছিল, ও ভুল করে ওখানে ঢুকছে। তখন তাকে মবের প্রসেসে তাকে কিভাবে ঘেরাও করে তাকে পিটুনিটা দেওয়া হলো। পরে পুলিশ আসলো, সেখানে পুলিশ না আসলে হয়তো আমরা রাসেলকে কালকে নাও পেতে পারতাম জীবিত অবস্থায়, এরকম অবস্থার ভেতর দেখেছিল। এবং সেখানে বিএনপি যে নেতা ইয়াস আহমেদ, সেও সেখানে ছিল। আমি জানি না একজন সিনিয়র নেতা থাকার পরেও কেন নিটি করে। আমি একটা স্টেটমেন্টে বলেছি যে যাদের শীর্ষ নেতাকে আমরা কি সম্মান দেখিয়ে আমরা এদেশে আসতে দিলাম এবং নিরাপদে তার আবাসস্থলে চলে গেলাম, আমরা কি, আমার নেতা কর্মীরা কি অন্যায় করেছে যে এরকম একটা ব্যবস্থা করতে হবে। এবং ইমিডিয়েটলি এটা কিন্তু পুলিশ কমপ্লেন হিসেবে চলে গেছে এদেশের জন্য। এবং যা আহত হয়েছে তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ আগে সে হসপিটাল থেকে রিলিজ হয়েছে। তো ফর্মাল কমপ্লেন যেটা করার দরকার এই দেশে, যেটা বাংলাদেশে বলে সরকারি কেস, মার্ডার কেস বা অন্য কোনো সিস্টেমটা একই রকম। ভাই ভক্ত লয়ার, উনি ভালো বলতে পারবেন, আমি ওই দিকে অতটা দেশের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, অ্যাডমিশনের দায়িত্ব, কেউ আক্রান্ত হলে তাকে রক্ষা করা এবং যা গ্রহণ করেছেন তাকে এ দেশের আইনে আনা। এবং সেটাই হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা ছাত্রলীগের আমাদের হৃদয়কে আরো কথাবার্তা বলছে, হৃদয়কে উচিত কথাবার্তা বলাতে সে হৃদয় তাদের কথা বলছে, কিন্তু আমি কথা বলতে পারেন এ দেশে, আমরা যা ইচ্ছে বলতে পারেন, আমাদের সে ফ্রিডমটা দেশে রয়েছে, কিন্তু আপনি গায়ে হাত দিতে পারবেন না। আপনি দেখেন ওখানে কি হলো, শেষ পর্যন্ত কথা কাটাকাটিতে এসে সেই জামাতি ছেলেটা বা সে আমাদের এই নাম কি আক্তার হোসেনের ফলোয়ার্সরা, আক্তার তো বক্তৃতা বলেছ যে আমাকে আরো অপমান করছে, তোমরা কেন বসে থেকে কি করছো, তোমরা এনসিপি নেতা কর্মীরা, তোমরা কেন সিদ্দিক রহমান, কেন আব্দুল হামাদ আজাদ, কেন দেশের নেতারা যারা আছেন তাদের গায়ে তোমরা হাত দিচ্ছে না, তারা ফ্রিলি কেন ঘুরে হয়েছে, সেটা তার বক্তব্য এইভাবে ইঙ্গিত দিয়েছেন। এবং সেটা আমরা, এবং দেখেন যেটা আমি বলতেছিলাম যে আমাদের বিশাল আচ্ছা এই কথাটা যে আইনের ব্যবস্থা সেটা হবে। এবং আজকে এবং কালের শনিবার রবিবার আমরা কোর্টে যেতে পারবো না, তো সোমবারে আমরা এটা ফর্মাল কোর্টে, এটা রিপোর্টটা বোধহয় একদিন লাগবে, ইভেন ইট মে গো আপ টু টুয়েসডে, সেদিন আমরা কোর্টে গিয়ে ফর্মাল চার্জ আনবো। এবং আমাদের আসামিগুলোর ভেতর ইয়াসউদ্দিন থাকবে, আক্তার থাকবে, যারা থাকবে, বিশেষ করে যারা ইন্ধন দাতা, এদের নাম থাকবে সেই এটা দেশের নিয়মই। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাগমটা যে হয়েছে, এটা যে শুধু আমাদের যুক্তরাষ্ট্রের যারা তারা কিন্তু মিডল ইস্ট থেকে এসেছে, চীন থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে অনেক নেতা কর্মী এসে, সর্বোপরি কানাডার থেকে প্রায় 100 জনের মতো তারা এই সমাবেশে গতকাল
যোগ দিয়েছিল ধিক্কার জানানোর জন্য এই ডক্টর ইউনূসকে, তুমি এই দেশটাকে মব রাষ্ট্র বানাই দিচ্ছ, তুমি মব রাজা, প্লিজ প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দিস পলিটিক্স। এবং যত মিথ্যাচার যেটা বললাম তার ভাষণ আমি শুনতে চাই না, তেমন এত এটা মিথ্যাচারের একটা কারখানা। আমি এরকম একটা নোবেল লরিয়েট, আমি জানি না আল্লাহ তাকে সব কিছু দিয়েছে, টাকা পয়সা সুনাম কি উনি পান নাই, আর ওনার কি বাকি আছে? উনি শান্তিতে নোবেল পরিবেশ পাবেন, শান্তির শব্দটাকে উনি অনুদমন করতে পারেন। উনি সেই অশান্তি বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এবং সর্বোপরি আওয়ামী লীগ যারা করে তাদের জীবন উন্নয়ন একটা কি বিপদময় করে ফেলেছেন। তারা আজকে নিঃশ্বাস ফেলতে পারতেছে না, তারা আজকে রাস্তায় বেরোতে পারতেছে না। উনি কি করতে পারবেন আওয়ামী লীগকে? উনি কি আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে পারবেন বাংলাদেশের? যে বাংলাদেশের নামের সাথে আওয়ামী লীগ জড়িত, যে বাংলাদেশের নামের সাথে বঙ্গবন্ধু জড়িত, এই সমস্তকে নিশ্চিন্ত করে দিয়ে উনি 5ই ফেব্রুয়ারিতে অনন্য নির্বাচনের মাধ্যমে উনি নাকি আনন্দময় একটা নির্বাচন দিয়ে একটা নতুন বাংলাদেশ করবেন। এটা ঠিক, এটা ঠিক বিপুল ভাই, উনি নতুন বাংলাদেশ করবেন, যে বাংলাদেশের নতুন সংবিধান হবে, যে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত হবে, যে বাংলাদেশের নতুন পতাকা হবে, সেটা হবে পাকিস্তানের প্রিসক্রিপশন অনুযায়ী। আমাদের সেই 71 30 লক্ষ শহীদ যারা শহীদ হয়েছেন, কমাবেন, তাদের সর্বস্ব দিয়ে গেছেন, তাদের প্রতি আমাদের মুনাফিকি করা হবে, তাদের ঋণ আমরা আর জীবনে কোনদিন আমরা পরিশোধ করতে পারবো না। আপনি বলছিলেন যারা আক্তার এদেরকে আসামি করা হবে, এটা কি যে রাসেল এবং হৃদয়ের ঘটনায় আসামি করা হবে কিনা যারা আক্তারদেরকে, নাকি অবশ্যই ওটা তো বোঝেনি, অবশ্যই তারা আসামি হবে, কারণ তাদের নেতৃত্বে তৈরি হয়েছে, তাদের নির্দেশনায় এই কাজটি হয়েছে। তার কারণ আমরা তো বিএনপির বিরুদ্ধে একটা স্লোগান দেয়নি, বিএনপি নেতাদের বিরুদ্ধে আমাদের স্লোগান, আমাদের কালকে সারা স্লোগানটা ছিল স্টেপ ডাউন কিলার ইউনূস, দ্যাট ওয়াজ দ্য স্লোগান, স্টেপ নাথিং এলস। আমরা জিয়াউর রহমান সম্বন্ধে কথা বলিনি, তারেক রহমানের সম্বন্ধে কোনো কথা বলিনি, বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলি, এমনকি জামাতের বিরুদ্ধে আমরা কোনো স্লোগান দিইনি। আমাদের স্লোগানটা হলো এই ডক্টর ইউনূস এই 3 ঢাল নিয়ে এসে আমাদের যে নিচ্ছিন্ন করার যে প্রচ্ছন্ন উদ্দেশ্য নিয়ে এসেছেন। এবং সর্বোপরি আমাদের ভাই যে কথা বলেছেন, আপনারা কিন্তু একটা খবর তো পান নাই, এবারকার ডক্টর ইউনূসের মূল উদ্দেশ্য হলো আমেরিকাকে উনি যে ওয়াদাগুলো দিয়েছেন, সেই ওয়াদাগুলো যদি ফেব্রুয়ারি ইলেকশন থাকবেন না, যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও ওই মুসলেকায় তাদেরকে সাক্ষী হিসেবে রাখার জন্য উনি চেষ্টা করছেন। সেটা কি চেষ্টা? যেমন আপনারা উনি উল্লেখ করেছেন করিডোর, তারপরে বন্দর, নট দ্যাট অনলি, দ্যাটস আ সিম্বল, আমরা সিম্বলিক বলতে পারি। পুরা বাংলাদেশটাকে, পুরা বাংলাদেশের ভূখণ্ডকে কোন একটা রাষ্ট্রের তাদের সুবিধার জন্য দেওয়ার জন্য মুসলিকা হতে যাচ্ছে আগামীকাল পরশু, আমি এক জায়গায় টাইমটা জানি না, তারা চেষ্টা করছে। আমরা ওয়ার্নিং দিয়েছি, এই কাজ যদি তোমরা করো তোমাদের বাংলাদেশের মাটিতে তোমরা পৌঁছতে পারবে, এবং বাংলাদেশের 17 কোটি মানুষ তোমাদের ধিক্কার জানাবে। এবং তোমরা জানো না বাংলাদেশের মানুষ কখন কি রূপ নেয়, যেটা আমি বলেছিলাম আমার এই 4 মাস আগে, তোমরা আওয়ামী লীগের একটা রূপ দেখেছো, আর একটা রূপ দেখো না, সেটা আমরা 22 তারিখে দেখেছিলাম। আমাদের সে ভয়ঙ্কর রূপ, শুধু আমার না, এই ভয়ঙ্কর রূপ 30 লক্ষ শহীদের মা বোনের এবং 2 লক্ষ মা বোনের উদ্দেশ্যে যে দেশটি, যে জাতিটি, তাদের ভয়ঙ্কর রূপ তারা দেখবে। একেবারে। আরেকটা প্রশ্ন করি, যারা এবং আক্তারের বিরুদ্ধে আপনারা এই ঘটনায় মামলা করবেন, কিন্তু যারা আক্তার, বিশেষ করে আক্তার যে রাজনৈতিক বক্তব্য দিলেন বিজেপিতে গিয়ে বা এই কর্মকাণ্ড করলেন, তাতে তার বিরুদ্ধে লিগ্যাল কোনো অ্যাকশন নেবেন কিনা আমেরিকার আইনে, এবং আপনারা যে মামলা করবেন এর ফলে তারা কি আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবে কিনা? ওই প্রথম যে প্রশ্ন, আক্তার হোসেনের যেহেতু বিশেষে ইয়া করেছে, মানে যে নিয়মগুলো আছে সে মানে নাই, হ্যাঁ, তার জন্য সাংঘাতিক সাজা। আমেরিকা তো তা ঢুকতেই পারবেন না এখন, যেহেতু এই সমস্ত ঘটনাগুলো, এটা কিন্তু একসাথে আরেকটা জড়িত হবে। আমরা ওটা প্রসিড করতেছি যে B2 ভিসা নিয়ে সেখানে রাজনৈতিক বক্তব্য দিয়েছে এবং এদেশের ছাত্র সমাজকে উজ্জীবিত, মানে তাদের উৎসাহ করেছে জঙ্গি কর্মকাণ্ডের জন্য, যার প্রমাণ আমরা দেখাবে। এভাবে 2টাকে সাইমেলটেনিয়াসলি চলবে।
ওটা নিয়েও আমরা এই দেশের আইন অনুযায়ী আক্তার, শুধু আক্তারের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছে কি জিন্দাবাদ জানে, ইনকাম জিন্দাবাদ বলেছেন, এটা এই ব্যাপারে দুটা কেস আছে, কিন্তু হঠাৎ করে সব করা যায় না। আমরা সোমবার, মঙ্গলবার, বুধবারের ভেতর এই জিনিসগুলো আমরা কমপ্লিট করবো বিকজ অফ দ্যাট। আরেকটা বিষয় বলি তাহলে, এই যে যাদেরকে গ্রেপ্তার করলো গতকালকে, তো 2 জনকে সম্ভবত গ্রেপ্তার করেছে এই ঘটনায়, এরা কারা আসলে? ছাত্রদল বা জামাতের বা বিএনপি 2 জনকে গ্রেপ্তার করছে? এনসিপি নাকি এনজিও অথবা মানে শিবিরের সেলে ওই ছেলেটা শিবির। আপনার 2 জন অ্যারেস্ট হয়েছে আমি জানি, একজন অ্যারেস্ট হয়েছে আমি জানি, একজন অ্যারেস্ট হয়েছে না? আমার মনে হয় হৃদয়কে যে সে তো স্পট অ্যারেস্ট হয়েছে, তারপরে কেউ অ্যারেস্ট হয়েছে কিনা আমি এখন জানি না। রাসেলকে মারার সময় পুলিশকে ফেলে দিয়ে ধরলো, পুলিশ একজনকে ফেলে দিয়ে ধরলো, সেই আন্ডার অ্যারেস্ট, ওই ছেলেটা আন্ডার অ্যারেস্ট আছে, এখন সে হেফাজতেই আছে। আমি যাচ্ছি খবর পাইনি এখন কত তারা না, অবশ্যই ওটা 24 আওয়ার্স তাকে কোর্টে হাজির করবে, কোর্টে গেলে পরে তখন সে হয়তো বেরিয়ে আসতে পারবে। আপনাকে ছেড়ে দিব, আপনার তারা আছে 2 মিনিটের মধ্যে ছেড়ে দিব। একটা বিষয় জেনে নেই, আগামী 2-3 দিন 4 দিন তো আরো ইউনুস সাহেব তো 2 তারিখে দেশে ফিরবেন, তার আগ পর্যন্ত আছেন, এনসিপি, বিএনপি, জামাতের নেতারাও আছেন, সেখানে নানা প্রোগ্রামও করছেন। আপনারা কি এখন আপনাদের কর্মসূচি কি আছে না শেষ হয়ে গেল? আমাদের কর্মসূচি আমরা তো বলছি, উনি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি আমাদের অনগোয়িং। তবে যেটা বলছি, আবারও বলছি, আমরা অনেক কিছু করতে পারতাম, আমরা সেটা যেহেতু হাতের কাছে পেয়েও আমরা করি নাই, আমরা এটাকে মেনটেন করবো। আমরা রাজনীতি ভাষায় তাদের, আপনি জানেন তারা হয়তো নানান প্রোগ্রাম যাচ্ছে, তাদের আমাদের দেশে বলে না কলজা ধরপর করে, যে মনে হয় যে সব দিকে আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে, সে অবস্থা তারা আছে। আপনি যত কিছু বলেন, যারা আছে এখন তারা যে কি অশান্তির ভিতরে যাচ্ছে সেটা একটু তাদের চাল চলন কথাবার্তা বুঝতে পারবেন। তো আমরা চাইবে দেশের শান্তি, তারাও তো বাংলাদেশের জনগণ, আর তারা আছে চোর পূর্ব আসে, তারা মানুষ। তারা যে লেভেলে আমাদের প্রতি অন্যায় করে মুক্তিযুদ্ধের স্লোগানকে, মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করেছে বাংলাদেশে, আমাদের তো অন্তর্জালতা আছে ভাই, এত কিছু সহ্য করছি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু, তার যে দলে আমি বিশ্বাস করি, তোমাদের কেউ দাবার রাখতে পারবে না, আমরা সেভাবেই বিশ্বাস করি। এবং যখন যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমরা সেটাই করছি, সেটাই করে যাব। একেবারে আমরা শেষ পর্যায়ে আসছি, আপনি যদি 2-3 মিনিট থাকেন তাহলে আমরা শেষ করবো, শরীফ ভাইয়ের বক্তব্য শুনে একসঙ্গে শেষ করে দেবো। আর আপনি যদি খুব ব্যস্ততা থাকে তাহলে ছেড়ে দিতে পারে। শরীফ ভাই, আপনি শুনছিলেন যে এই সিদ্দিক ভাই একটা কথা বলছিলেন যে ইউনুস সাহেব আগামী 2-1 দিনের মধ্যে যে মুসলেকা দিতে যাচ্ছেন বাংলাদেশ বিক্রির, এইটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। তার মানে কি বাংলাদেশে আমরা যে সন্দেহ করতেছিলাম, দেশের মানুষ সন্দেহ করতেছিল শুরু থেকে যে বন্দর করিডোর, সিদ্দিক ভাই তো বলছেন বন্দর করিডোর না, গোটা দেশটাই মুসলেকা দিয়ে দেওয়া হচ্ছে, মানে আমরা কি ঔপনিবেশিক কলোনি হয়ে যাচ্ছে কিনা ইউএস এর? একদম একদম সিদ্দিক ভাইও ঠিক বলছেন, এবং আপনার অনুষ্ঠানেই আপনি ফলো করছেন কিনা সাইফুল আমিন এই কথাটাই বলছে যে আপনারা দেখবেন যে হঠাৎ একদিন বা 2 দিন ইউনুস তার টিম নিয়ে এসে তাকে দেখা যাবে না, সে কোথায় আছে, একটা ক্ল্যান্ডেস্টাইন মানে একটা গোপন তৎপরতা তার শুরু হবে। একদম খাঁটি কথা, এটাই সিদ্দিক ভাই যেটা বললেন। সে এই দেশটাকে সে যখন একেবারে দেখছে যে পানিতে যখন নেমেই পড়ছি এরকম বিষয়টা, সে যখন